হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। 23 তারিখে সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করলাম। অনেক দিন ধরেই ব্লগ আমার করা হয় না, কারণ বাড়ির নানা রকম ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, তার জন্য ব্লগ করতে পারছিলাম না। তবে 23 তারিখ সকাল থেকেই শুরু করেছি ব্লগটা, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন। কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, সারা রাত না ঘুম হয়নি, কারণ বর এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। ও রাত্রের ট্রেনে উঠেছে, মানে 22 তারিখ রাত্রের ট্রেনে উঠেছে। ও 23 তারিখ সকালের মধ্যে পৌঁছে যাবে। 6টার মধ্যে ওর শিয়ালদা নেমে যাওয়ার কথা, কিন্তু 8টা বেজে যাচ্ছে, এখনও পর্যন্ত আসছে না। তবে একবার ফোন করেছিলাম, বলল ট্রেনটা অনেকটাই লেট আছে, তার জন্য দেরি হচ্ছে। এবার কি বলো তো, যতটা পেরেছি আমি আর মা কেনাকাটা করে রেখেছি, আর কিছু কিছু বাজার আছে সেগুলো ওকে এসেই করতে হবে। তার জন্যই একটু চিন্তা করছিলাম যে এগুলো কখন করব, আবার একটু রাস্তায় বেরোতে হবে, ওইটা নিয়ে একটু টেনশানে রয়েছি। আর তার মধ্যে ওর যেহেতু আসতে দেরি লাগছে, ওর জন্যও টেনশান হচ্ছে। তো যতটা পারছি কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি সংসারের। তারপরে আবার যাব মার বাড়িতে। তো দেখলেই ঘর ঠর মুছে নিলাম, আর কিছুটা জামা কাপড় কাচা ছিল সেটাও কেচে নিলাম। সমস্ত কাজ করে ঠাকুর দিতে বসেছি। ঠাকুরটা আগে দিয়ে নিই, এখনও পর্যন্ত ফুল আনা হয়নি, কারণ মা বাজারে এখনও যায়নি। মা কিছু বাজার করবে, আর ফুল টুলগুলো মাই এনে দেয়। তো মার এখনও মানে বাজারে যাওয়া হয়নি, মা বাজারে গেলে তবে ফুল পাঠাবে বাবার হাতে। তো ভাবলাম ততক্ষণে এমনি ঠাকুরটা দিয়ে নিই, তারপরে ফুল আসলে আবার ভালো করে ফুল দিয়ে আরেকটু দেবো। আর মেয়ে তো ঘুমাচ্ছে, মেয়ে এখনও পর্যন্ত ওঠেনি। আর এদিকে দেখো, ঠাকুর দিতে দিতে তারপরে আমার দাদার ছেলেটা এসেছে আসতে, ও তারপরে উঠে গেছে। আর ওর পাপা এখনও পর্যন্ত ঢোকেনি, প্রায় 9:30 বেজে গেছে। তো আমি এই বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। ও উঠতে উঠতেই ওকে ব্রাশ হাতে দিয়ে যতটা পেরেছি ঘরটা গুছিয়ে রেখেছি। তারপরে তো বিকাল থেকে লোকজন আসবে, লোকজন বলতে ওই বাচ্চা কাচ্চা কয়েকটা আছে। আর প্রত্যেকবারেই কি হয় জানো, সমস্ত বাড়ির লোকরাই আমরা থাকি, আমার শ্বশুর বাড়ির লোকরা। এইবারে আমি মানে মাসি বাড়ির সবাইকে বলেছি। তো মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে একটু খাইয়ে ওকে একবারে স্নান করিয়ে নিয়েছি। আর এখন বাজে 11টা বেজে গেছে। ওর পাপাও চলে এসেছে, পাপা এসে চিকেনটা আনতে গেছে। আর এদিকে ওকে ততক্ষণ স্নান করে রেডি করিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি, যাব হলো মন্দিরে। তো প্রথমে ভেবেছিলাম এবারে মন্দিরে আর যাব না, তারপরে মা বলল প্রত্যেক বছর যেমন যাস মন্দিরে, সেরকম এবছরও যা, কারণ তোর তো অত চাপ নেই, আমি যতটা পারবো করে দেবো, তারপরে তুই এসে যা করার করবি। তো আমি ভাবলাম যে যাই। আর মা বলল যে যদি আবার একটু তো ওই হাঁচি দেয় মেয়ে, তো ভাববি যে আমি পুজো দিতে যাইনি, তো ওই জন্যই হয়েছে। আমার মনটা অনেকটাই খুঁতখুঁতে, মানে যেটা মন থেকে ভাবি করব, করতে যদি কোনো কারণে না পারি, আর কোনো কিছু যদি কোনো মানে কিছু হলো, তো আমি ভাবলাম ওইটার কারণেই হয়েছে। তো আমি এরকমটা না সবসময় ভাবতে থাকি, আমার মনের ভেতর সবসময় হতে থাকে। আর বিশেষ করে মেয়েকে নিয়ে তো খুব বেশি চিন্তা করি, আমি এতটা বেশি চিন্তা করি যে সবসময় আমার মনে হয় যে ও হুঁচট খেলো কিনা, ও পড়ে যাচ্ছে কিনা রাস্তার মধ্যে, এতটাও ভালো নয়। তবুও কী করব, আমি মানে কমাবার চেষ্টা করি, কিছুতেই কম হয় না আমার মনের ভেতরে এই দুশ্চিন্তাগুলো। আর এদিকে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি পুজো দিতে। প্রথমে ভেবেছিলাম বিরাটিতে যাব, তারপরে ভাবলাম না কালীবাড়িতেই যাই, কারণ দেরি হয়ে গেছিলো। ও আবার খেলো, এসে খেতে খেতে প্রায় 12টা পার হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়েছি। আর প্রত্যেক বছর কি হয় জানো তো, এই 1-1.5 ঘন্টা বেরাবার কারণে অনেক কাজটাই পিছিয়ে যায়। তবুও পিছোক, তবুও আমার এই পুজো দিতে আসলে মনে একটা শান্তি লাগে। তো এখনও পর্যন্ত মেয়ের কেক নেওয়া হয়নি, কেকটা নিয়ে তারপরে বাড়িতে ঢুকবো। প্রথমে ভেবেছিলাম যদি পুজো দিতে দেরি হয় তাহলে এক কাজ করব, মেয়ের নামে ডালাটা দিয়ে আমি বাড়ি চলে যাব কেকটা নিয়ে। আর প্রসাদটা আমার বরের বন্ধু একটা দাদা আছে, ওর বাড়ি এই মন্দিরের সামনে, ওই দাদা নিয়ে রেখে দেবে, যখন দাদা আমাদের বাড়িতে যাবে সন্ধ্যেবেলা তখন নিয়ে যাবে, এরকমটাই ভেবেছিলাম।
তো তারপরে দেখলাম তাড়াতাড়ি হয়ে গেল, আর এসে এসে অঞ্জলিও দিতে পেরেছি। তো মেয়েও দিল, মেয়ে তবে একটু ভাত খেয়ে এসেছিলো। তো যেহেতু ছোট বাচ্চা, তো ভাবলাম ও কিছু হবে না, মন থেকে ঠাকুর ডাকলে সেটাই অনেক। ছোট বাচ্চা চাইছে ও অঞ্জলি দেবে, তো ওকেও আমি দিয়ে নিয়েছি। তো ও দিয়ে নিল, আর ওর পাপা সাইডে বসেছিল। ওর পাপা যেহেতু মানে সারা রাত যেহেতু জেগে এসেছে, ওর আর ইচ্ছে করছিল না। তো ও তবুও একটু ভিডিও করে দিল ঠিকঠাকভাবে। সেদিনকারে ভিডিও যে করব সেটাও আমার সময় ছিল না। আর তারপরে দেখো কেকের দোকানে ঢুকেছি মিও আমরে, এত ভিড়। আর যে কেকগুলো পছন্দ হচ্ছে সেগুলোর অনেকটা করে দাম ছিল। আর কেকগুলো না সেরকম একটা সাইজে বড়ও না, ছোট ছোট মতো, মানে তুমি 1000-এর নিচে কিছু পাবে না মোটামুটি। আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো একদম ছোট্ট ছোট্ট, তোমার 450 টাকা দাম, ওগুলো মানে কিছুই হবে না। তো তারপরে ভাবলাম যে না, এর মধ্যে থেকেই একটা নিতে হবে। আবার বেশি কালারিং হলে আমার বর আবার পছন্দ করে না, ওই কেক নিজেও খেতে পছন্দ করে না, আর মেয়েকেও খেতে দেবে না। তো আমি ভাবলাম যে না, চকলেটের মধ্যে কিছু একটা নিই। তো নিয়েছি, সেটা দেখাবো তোমাদেরকে। আর বাড়িতে এসে দেখি আমার ছোদ্দা বৌদি আর ছোদ্দার মেয়ে এসেছে। বড়দারা একটু দেরি হবে আসতে, কারণ বড়দা গেছে কাজে, কাজ থেকে আসবে ওরা ওরা দুপুরবেলা বেরাবে। আর ছোদ্দারা তোমার ওই 11টা 11:30টার দিকে বেরিয়ে গেছে। আর দেখো ও এসে কারোর কাছে থাকছে না, তো ও খাটের মধ্যে ওর মতো করে খেলছে। তারপরে মা ওকে আবার মানে মেয়েকে খাবার টাবার সাজিয়ে দিল। আর কি হয়েছে জানো, ওর পাপা ওর জন্য যে 5 রকমের যেই মিষ্টিগুলো খেতে ভালোবাসে সেগুলো এনেছে, আমার মাথা দিয়ে একদম বেরিয়ে গেছে ওগুলো দেওয়া মানে দিতে। ওকে সবই দিয়েছি, শুধু জলের গ্লাসটা আর ওই 5 রকমের মিষ্টি এনেছিল রসরাজ থেকে, ওইটা দিতে ভুলে গেছি। আমি আবার আমার দাদারা মিষ্টি এনেছে সেই মিষ্টিটা দিলাম, কিন্তু ওর পাপার মিষ্টিটাই দিতে আমি ভুলে গেছি। তো ওর পাপা বলছে তুমি আমার মিষ্টিটা দাওনি, তো আমি বলছি ভুলে গেছি আর কি করব। আর ওর পাপা মানে পরে দেখেছে ভিডিওটা, যদিও বা ওর পাপা মানে রাস্তা থেকে এসেই আমাদেরকে দিয়ে বাপের বাড়িতে নামিয়ে ও চলে গেছে একদম বাড়িতে, ও ঘুমাচ্ছিল। আর প্রদীপটা দেখো যেহেতু সরে সরে যাচ্ছে, মেয়ে খুবই ভয় পাচ্ছিল। আর ওকে মা, আমার ছোটদাদা আর মাসি আশীর্বাদ করেছে। আর সবাই বিকালবেলা করবে, তার জন্য যেহেতু শ্বশুর শাশুড়ি বিকালবেলা করে ওরা, আমাদের বাড়িতে কি হয় জানো, বিকালবেলা করে যখন কেক কাটবে তার আগেই সবাই পায়েস খাইয়ে দেয়, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে। যেহেতু মানে শ্বশুরবাড়িতে এটা হচ্ছে না, বাপের বাড়িতে খাবারটা দিয়েছি, মাই রান্না করেছে বাড়িতে। আর বিকালবেলার যে অনুষ্ঠানের খাবার দাবারগুলো হবে সেগুলো শ্বশুরবাড়িতেই হবে। মা এগুলো ঘরোয়া খাবারগুলো মার ঘরেতেই করেছে। তো মার ঘরে খেয়ে দিয়ে আবার বিকালবেলা তোড়জোড় করব আমাদের বাড়িতে। তো ওই জন্য মা বলল যে মা এখানে দিয়ে নিল, মা আবার কাজে ব্যস্ত থাকবে, ওই জন্য মা দিয়ে নিল আগে থেকে। আর দেখো আমার মেয়ের এত খিদে পেয়েছিল যে মেয়ে বলছে আমি ভাত খাবো, দাদাকে কিছুতেই করতে দিচ্ছে না, বলছে মামাই আমি ভাত খাবো, আমার খিদে পাচ্ছে। তো ওকে ওগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, ও পুরোটা খাবে না। আর ওর এঁঠো আমি আর বা ওর পাপা কেউ খেতে পারবো না, আর বাদবাকি সবাই খেতে পারবে, শুধু মা বাবাকেই খেতে নেই। তো মেয়েকে বললাম যেটা যেটা খাবে সেটা খাও, আর যেটা না খাবে সাইডে রেখে দাও। আমার মেয়ে আবার সব কিছু মানে চটকে টটকে রাখে, অনেক বাচ্চা কী করে যেমন চটকিয়ে সমস্ত মাখিয়ে রাখে, আমার মেয়ে আবার ওরকম করে খায় না। যেটা না খাবে সেটা সাইডে সরিয়ে দিতে হবে, নালে তুলে দিতে হবে। আর এদিকে দেখো ওর ফোনটা এমনভাবে দেখছে, আমার খুব হাসি পাচ্ছিল। আমি বলছি তোকে ভিডিও করবো আজকে। ওর এখনও 2 বছর হয়নি, ওরও সামনে বার্থডে, জানুয়ারিতে আমার 2 দাদার মেয়েরই বার্থডে আছে। আর দেখো মাসি তখন খেতে বসে গেছিলো মেয়ের সাথেই, তার জন্য মাসি আর আশীর্বাদ করতে পারিনি। মাসি বলছে আমি খেয়ে নিই তারপরে তোকে করব। তো আমি বললাম ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার না। তো মেয়েকে আবার বসিয়েছে মাসি ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে। আর তখন না মা পায়েস খাওয়ায়নি, কারণ পায়েসটা মেয়ে খেতে চাইছিল না। আর মা প্রত্যেক বছর কি করে, পায়েসটা আগে গোপালের জন্য মানে যা পায়েসটা রান্না হয় পুরোটাই মা গোপালকে দেয়, গোপালকে দিয়ে তারপরে সেই পায়েস সবাইকে ভাগ করে দেয়। আগে ওর পায়েসটা যে ওর জন্য রান্না হবে তা না, মা ওর জন্মদিনের পায়েসটা সবসময় চেষ্টা করে যে গোপালকে আগে দেওয়ার জন্য। আর এদিকে দেখো
মেয়েকে টাকা দিচ্ছে মাসি, টাকা মানে দিচ্ছিল, নিতে চাইছিল না, দাদাও দিচ্ছিল, নিতে চাইছিল না, তারপরে বলতে নিয়েছে টাকাগুলো। আমার মেয়ের মধ্যে আবার একটা জিনিস কী জানো তো, কেউ টাকা দিলে চট করে নিতে চায় না, আর যখন ধরো নিতে চাইছে না, যদি কেউ জোর করে দেয়, আমার মেয়ে বোঝে না, টাকাটা মুচড়ে ফেলে দেয় রাগ করে। আর দেখো অনেকবার বলতে তারপরে ও টাকাটা নিয়েছে, নিয়ে আবার ওইখানে রেখে দিয়েছে। সেই টাকা সেই সন্ধেবেলা না রাত্রেবেলা মা গিয়ে আবার সেই টাকা হাতে দিয়েছে, ওই টাকা ওইখানেই ছিল ওইভাবে থালার মধ্যে। অনেক বাচ্চা কী হয়, টাকা পয়সা দিলে হাতে চট করে নিয়ে নেয়, আমার মেয়ে নিতে চায় না, বললেও নিতে চায় না। তো ওকে খাইয়ে ভেবেছি আগে ঘুম পাড়িয়ে নেবো, না ঘুম পাড়ালে কোনো কাজই করতে পারবো না। ওর পাপা ঘুমিয়ে রয়েছে, ওর পাপার পাশেই বাড়িতে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর বাড়িতে এসেছি, এসে তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে খেয়ে দিয়ে ছোটো বৌদিকে বললাম, বৌদি চলো তুমি আর আমি সমস্ত কাটাকুটি করে গুছিয়ে রাখি। তো বৌদি পেঁয়াজগুলো কাটছিল, আমি আলুগুলো কাটছিলাম। সব কেটে গুছিয়ে রাখলে কী হবে বলো তো, ঝটপট করে নিতে পারবো। আর সেদিনকারে একটু দেরি হয়ে গিয়েছিল, যেহেতু সবাই খেয়েছে, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে মা গুছাতে দেরি হয়ে গেছে। মা আবার মার ঘরে গুছিয়ে তারপরে রান্না করতে আসবে। তবে এইবারে একটা ভালো হয়েছে যে ছোদ্দারা তাড়াতাড়ি এসে গেছে, ওরা একটু হাতে হাতে করে দিয়েছে, নাহলে প্রত্যেক বছর আমার আর মার ওপর খুবই চাপ পড়ে যায়, মানে ইচ্ছে করে না, আর হাফ কাজ করে আর ইচ্ছে করে না করতে। তবে এইবারে দাদা বলেছে যে দাদা চিকেনটা আর ফ্রাইড রাইসটা করে দেবে, মা শুধু ওকে সাহায্য করে দেবে। তো দেখি কতটা আমরা করতে পারি। আর এই আলুগুলো, তারপরে ফ্রাইড রাইসের গাজর ঠাজরগুলো, ওগুলো ভেতরে কিছুটা করে নিতে হবে। দাদা বললো ওগুলো ভেতরে কিছুটা করে নিবি, আর আমি বাইরে যতটা পারবো আমি আর মাসি করে নেবো। আর দেখো ও কিছুতেই ঘুমোচ্ছে না, খুবই বিরক্ত করছে ও। আসলে নতুন জায়গায় আসলে যা হয় ছোট বাচ্চার। তবে এইটা না সকালের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, বিকালেরটা অবশ্যই তোমাদের সাথে আবার একটা অন্য ভিডিওতে আমি তোমাদের সাথে ওইটা শেয়ার করব। তো কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে। আর সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। ও সবসময় আমি সুস্থ থাকাটা কামনা করি, কারণ ও এতই অসুস্থ হয়ে পড়ে সব সময়, যার জন্য ও সুস্থ থাকাটা আমার কাছে অনেক জরুরি। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা শেয়ার করে দিও, লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে